আমার শাশুড়ি মা আমার চোখের সামনে আমার ছোট শালিকার বর তীর্থর পাতে রুই মাছের মাথা তুলে দিয়ে বলল, কতদিন পরে এসেছো বাবা, নাও খাও, মাছের মাথা দিয়ে জমিয়ে ভাত খাও, তোমার জন্যই কালাভুনা করেছি। আমি আমার শাশুড়ির দিক থেকে চোখ ফিরিয়ে আমার বউ শর্মিলার দিকে তাকালাম। শর্মিলা চোখের ইশারায় আমাকে শান্ত থাকতে বলল। কোনো মতে ভাত খাওয়া শেষ করে ঘরে আসলাম। আমার পিছু পিছু শর্মিলাও ঘরে এসে বলল, দীপক, মায়ের আচরণে তুমি মন খারাপ করো না। দেখো, আমরা তো এ বাড়িতেই থাকি, এখানেই খাই, তাই মা আমাদের সবসময় ভালো খাবার খেতে দিতে পারে না। কিন্তু সুজাতার বর তো অনেকদিন পর পর এ বাড়িতে আসে, তাই মা ওকে একটু বেশিই ভালোবাসছে, আপ্যায়ন করছে। আচ্ছা শর্মিলা, ঘর জামাই থেকে কি আমি খুব বড় ভুল করে ফেলেছি? আমি তো নিজের ইচ্ছে এ বাড়িতে ঘর জামাই হয়ে আসিনি। বিয়ের সময় তোমার বাবা মাই তো জোর করে আমাকে ঘর জামাই রাখলো। তোমার মা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, উঠতে বসতে সবসময় ঠেস দিয়ে কথা বলে। আমি বুঝি না আমাকে নিয়ে কী সমস্যা তোমার মায়ের। আজ দেখলে তো তীর্থর সামনে আমাকে কিভাবে অপমান করলো। আমার মুখের সামনে ওর পাতে মাছের মাথা, পাঁঠার মাংস দিচ্ছে, আর আমার পাতে শুধু শুক্তো আর চাটনি। এটা কী ধরনের ব্যবহার? তীর্থ যেমন ওনার মেয়ের জামাই, আমিও তেমন মেয়ের জামাই। আমাদের দুজনের মধ্যে এত ভেদাভেদ কিসের? আমি থাকবো না এখানে। প্রত্যেক দিন এরকম অপমান সহ্য করে এখানে আর থাকা যায় না। দেখো শর্মিলা, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি আর এখানে থাকতে পারবো না। কোনো ভালো বাসা দেখে আমি সেখানে চলে যাব। শর্মিলা আমার পাশে এসে বসে আমার হাত ধরে বলল, শান্ত হও দীপক, আমার বাবার কথাটা ভাবো একবার। আমার বাবা নিজেই তো জোর করে তোমাকে এখানে রেখেছে ব্যবসা দেখাশোনা করার জন্য। এখন তুমি যদি এভাবে চলে যাও, তাহলে ব্যবসা কে সামলাবে? আমার বাবা তো হার্টের রোগী, সে তো একা একা ব্যবসা সামলাতে পারবে না। হিসাব নিকাশ করতে করতে প্রবলেম হয়। আমি এবারের বড় মেয়ে, আমার কোনো ভাই নাই। আর তুমি যেহেতু বড় জামাই, তাই সব কিছু তোমাকেই সামলাতে হবে, এটাই বাবার ইচ্ছা। আমি বেশ উত্তেজিত হয়ে বললাম, তোমার বাবাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মা দিনের পর দিন যা ব্যবহার করছে আমার সাথে, সেটা মানা যায় না। মানেটা কি? আমি কি অপাত্র নাকি? আমি কি ফেলনা? আমার পাতে খাবার বাড়তে গেলেও মুখ বেঁকিয়ে বসে থাকে। বেশি বেশি করে ডাল আর শুক্তো আমার পাতে তুলে দিয়ে চলে যায়। আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলে না। দেখে মনে হয় আমাকে নিয়ে চরম বিরক্ত উনি। আমি কি জেছে পড়ে তোমাদের বাড়িতে থাকি? পাশের ঘরে সুজাতা আর তীর্থ দাদা আছে, ওরা শুনে ফেললে কি ভাববে বলো তো? আস্তে কথা বলো প্লিজ। শর্মিলা আর আমি কথা বলছিলাম, তখনই আমার শালিকা সুজাতা আমাদের ঘরে এসে বলল, কেমন আছেন দাদা? কি খবর? আপনার সাথে তো কোনো কথাই হয়নি আসার পর, আপনিও আমার সাথে কথা বললেন না। এই তো আছি একরকম, ভেতরে এসো। তো তোমাদের কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? আছি ভগবানের কৃপায় একরকম, ভালোই আছি। ব্যবসা বাণিজ্যও ভালোই চলছে। ভালো তো। তাহলে তোমাদের আর কোনো চিন্তাভাবনা নেই, ভবিষ্যতের জন্য গোছাও কেমন? সেটা তো অবশ্যই। তা বসতে বলবেন না আমাকে? এভাবে দাঁড় করিয়ে রাখবেন দাদা? না না, দাঁড় করিয়ে রাখবো কেন? এই তো এখানে বসো। শর্মিলা, একটা চেয়ার এনে দাও তো, তোমার বোন বসুক। শর্মিলা চেয়ার নিয়ে আসার পর আমি সুজাতাকে বললাম, নাও বসো এখানে। অনেকদিন পর এখানে আসলে। তোমাদের তো আজকাল দেখাই যায় না, ফোনও পাওয়া যায় না, কোনো খোঁজখবর নেই তোমাদের কারোর। আসলে কি বলেন তো দাদা, আমার ননদের বাচ্চা হয়েছে তো, তাই অনেক ব্যস্ত ছিলাম এক প্রকার। আর তাছাড়াও ঘন ঘন বাপের বাড়ি আসাটা না কেউ ভালো নজরে দেখে না। সম্মান বলে একটা ব্যাপার আছে, ঘন ঘন বাপের বাড়িতে আসলে কারো কাছে মানও থাকে না। তাই ভদ্রতার সম্মানের খাতিরে আমি সেরকম একটা এখানে আসি না। তীর্থ এটা পছন্দ করে না। 1-1.5 বছর পর পর আসবো, কিছুদিন সম্মানের সাথে থেকে চলে যাব, ব্যাস। ঠিকই বলেছ, ভুল বলনি। আমি সেটা ভালোই বুঝতে পারছি এখন। আচ্ছা দাদা, একটা কথা বলি, আপনি কি সারা জীবন এই ঘর জামাই হয়েই থাকবেন? না মানে আমি বলতে চাইছি যে আপনার নিজের বাড়ি করার কোনো ইচ্ছা নাই, কোনো প্ল্যান প্রোগ্রাম করেননি? সুজাতার কথা শুনে আমি আবার শর্মিলার দিকে তাকালাম। শর্মিলা আমার ব্যাপারটা বুঝতে পেরে বলল, দীপক, বাবা তো তোমাকে দোকানে যেতে বলেছিল, দেরি হয়ে যাচ্ছে, যাও তাড়াতাড়ি। ভুলে গেছো নাকি? মনে হয় কাস্টমারের চাপ বাড়ছে, তাড়াতাড়ি যাও। এই রে, আমার তো খেয়ালই নেই। আমার শার্টটা দাও তো, অনেক দেরি করে ফেললাম গো। তাড়াতাড়ি বের হই। সুজাতা, তোমার সাথে পরে কথা হবে, এখন যেতে হবে আমার। দোকানে মনে হয় ভিড় লেগেছে গো। সমস্যা নেই দাদা, আছি তো 2 দিন, আপনি এখন যান, পরে কথা হবে ক্ষণ। আমি তাড়াতাড়ি করে শর্মিলা থেকে শার্ট নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। এখানে বেশিক্ষণ থাকলে মানিজ্জত যাবে, ভালো করে বুঝতে পারছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হতেই
আমার শাশুড়ি আমার হাতে একটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, দীপক, শোনো তো, বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে এসো তো বাপু। আজকে আমি তীর্থর পছন্দ মতো রান্নাবান্না করব। ছেলেটা কচি পাঁঠার মাংস খেতে খুবই ভালোবাসে। কচি পাঁঠার মাংস নিয়ে 2 কেজি, সাথে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ করব। ভালো দেখে ইলিশ নিবা। টমেটোর টক, গাজরের হালুয়া করব। বেছে বেছে টাটকা গাজর, টমেটো নিবা 1 কেজি করে। আর 5 মিশালি শুক্তোর জন্য কয়েক রকমের টাটকা সবজি নিও। তখনই শার্টের হাতা ফোল্ড করতে করতে তীর্থ এসে বলল, মা, দীপক দাদার সাথে আমিও বাজারে যাই, দেখে শুনে বাজার করি, আর বাবার দোকানটাও ঘুরে আসি। আসার পর তো ওদিকে গেলামই না। না না বাবা, এতদিন পর আসছো, তোমাকে দিয়ে কি বাজারঘাট করাতে পারি? বাজার করার জন্য আমাদের দীপক তো আছেই। ঘর জামাই থাকে, ঘরের দায় দায়িত্ব সামলাবে না তা হয় নাকি? কাউকে তো আর বসিয়ে খাওয়ানো যায় না, সবাইকে তো কাজ করেই খেতে হবে বলো। কি দেখতে যে এরকম একটা জামাই পেয়েছিলাম, তোমার শ্বশুর কি দেখে যে মেয়ের বিয়ে দিল এর সাথে, ঘাড়ের উপর বসে আছে। ও বাজার করে আনুক, তুমি বসো এখানটায়, আসো দুটো সুখ দুঃখের গল্প গুজব করি। তোমার সাথে তো সেরকম কথাবার্তাই হলো না। আমি এখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। এত অসম্মান আর নেওয়া যাচ্ছে না। ঘণ্টাখানেক পর বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে এসে দেখি আমার বউ শর্মিলা কুমড়া কাটছে, আর ওর সামনেই আমার শাশুড়ি সুজাতার মাথায় তেল দিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি আমাকে দেখে বললেন, আসছো, ভালো হয়েছে। তো কি কি নিয়ে আসলে? টাকা বাঁচছে না? আমি হিসাব করেই টাকা দিয়েছিলাম। কর করে 250 টাকা বাঁচার কথা। দাও, টাকা দাও তো দেখি। টাকার হিসাবটাই আগে। আমি পকেট থেকে 100 টাকা বের করে আমার শাশুড়ির হাতে দিতেই তিনি টাকাগুলো গুনে ক্ষিপ্ত হয়ে বললেন, আর 150 টাকা কই গেল? দেখো বাপু, আমি হিসেব করেই টাকা দিয়েছিলাম, আমারে বোকা বানাতে পারবা না। দাও, বাকি 150 টাকা দাও। মা, 8 টাকা বেঁচে নেই, পাঁঠার গোশতের দাম বেড়েছে, তাই পুরো টাকাটাই লেগে গেল, শুধুই 100 টাকায় বেঁচে গেছে। আমি কি জানি না? গত সপ্তাহে আমি নিজে বাজারে গিয়েছিলাম, মাংসের দাম তো কমেনি, 7 দিনেই হুট করে দাম 150 টাকা বেড়ে গেল। পাগল পাইছো আমাকে? শর্মিলা, তোর বরকে ভালোই ভালোই আমার 150 টাকা ফেরত দিতে বল। আমাদের ঘাড়ের উপর বসে বসে তো খাচ্ছেই, আবার আমাদের টাকা মেরে খাওয়ারও স্বাদ হয়েছে নাকি তোর বরের? মা, দীপক দাদাকে এভাবে বলতেছো কেন? দাদা যখন বলতেছে মাংসের দাম বেড়ে গেছে, টাকা বাঁচিনি, ছেড়ে দাও না। বাজারে এসব জিনিসের দাম দর বাড়তেই পারে, ব্যাপার না, এরকম করার কি দরকার? তুই জানিস না, দীপককে এর আগে তো আমরা হাতে মুঠে ধরেছিলাম, চুরি করতে লাগছিল। বুঝিস না, নিজের তো আর ইনকাম করার মুরুদ নেই, নিজের তো ঘর বাড়িও নাই, তাই শ্বশুর বাড়িতে ঘর জামাই পড়ে আছে, আমাদের টাকাতেই বসে বসে খাচ্ছে। আবার আমাদের টাকা হাতেই নেওয়ার চিন্তা ভাবনা ওর, এরকমই হয় বুঝছিস। এখন ইচ্ছে করে 150 টাকা হজম করার তালে আছে, মাংসের কোনো দাম বাড়েনি। মায়ের কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আজকেরটা মেনে নেওয়া যাচ্ছে না। মা, আপনি মুখ সামলে কথা বলুন। আমি ইচ্ছে করে আপনাদের বাড়িতে ঘর জামাই পড়ে নেই। বিয়ের সময় বাবা আমাকে জোর করে বলেছিল বিয়ের পর যেন আমি আপনাদের বাড়িতে থেকে যাই, ওনার ব্যবসা দেখাশোনা করি। ওনার অনুরোধ ফেলতে পারিনি আমি। আর আপনাকে কে বলেছে আমার ইনকাম করার মুরদ নেই? আমার নিজের এলাকায় জায়গা জমি কম নেই, সব ছেড়ে আমি এখানে পড়ে আছি শুধুমাত্র আপনাদের জন্য। বাবার মুখের দিকে তাকিয়ে আপনার থেকে প্রত্যেকটা অপমান আমি সহ্য করেছি, কিন্তু দিনকে দিন আপনার ব্যবহার আরও খারাপ হচ্ছে। আমি তো কখনো আপনাকে কিছু বলিনি মা, যখন যেটা বলেছেন সেটাই করেছি। আমি এবারে জামাই হওয়া সত্ত্বেও আপনি আমার সাথে কাজের লোকের মতো আচরণ করেন। আমি আমার প্রাপ্য সম্মানটুকু আপনার থেকে কখনোই পাইনি। তীর্থের সামনেও আমাকে অপমান করতে ছাড়েননি আপনি। আরে তীর্থর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটাই, তীর্থ সুজাতাকে নিয়ে নিজের বাড়িতে থাকে, আর আমি আপনার বড় মেয়ে শর্মিলাকে নিয়ে আপনাদের বাড়িতেই থাকি। এই একটা তফাতের জন্যই আমাকে এত ছোট করেন সবার সামনে। তীর্থ জামাই আদর পাবে, আর আমার বেলায় যত লাঞ্ছনা অপমান। এসব কথা ছাড়লাম, খাওয়া দাওয়াটা বড় কথা না, কিন্তু উঠতে বসতে সবসময় আপনি যেভাবে আমার মানহানি করেন সেটা মানা যায় না মা। শর্মিলা উঠে এসে আমার হাত ধরল। ওগো, থামো তুমি, দোহাই লাগে এরকম করো না। বুঝোই তো মায়ের বয়স হচ্ছে, একটু খিটখিটে হয়ে গেছে। মায়ের এসব কথা মনে নিয়ে গ্যাঞ্জাম করো না প্লিজ। ব্যাস, অনেক হয়েছে শর্মিলা, আর মেনে নেওয়া যায় না এত অপমান। আমি মানুষ, আমার একটা আত্মসম্মান আছে। তোমাদের জন্য আমি সব ছেড়ে ছুড়ে এখানে পড়ে আছি। আমাকে তো আমার প্রাপ্য সম্মানটুকু কখনোই দেওয়া হয় না। উল্টো ছোট শালিকা জামের সামনে, বাইরের লোকদের সামনে যা নয় তাই বলে অপমান করা হয়। আজ আমাকে আবার চোর অপবাদ দেওয়া হচ্ছে। আমার কি টাকা পয়সার অভাব পড়েছে যে আমি 150 টাকা হাতাতে যাব? আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। সব কিছু গুছিয়ে নাও তুমি, আমি আজকে এই মুহূর্তেই বাড়ি থেকে বের হয়ে যাব। আমি আর অপমান সহ্য করে এখানে পড়ে থাকতে পারবো না। বাজারের ব্যাগটা মেঝের উপর রেখে আমি সোজা রুমে চলে আসলাম। এখানে থাকা আর সম্ভব না, এজন্যই শ্বশুরবাড়ি ঘন ঘন যেতে হয় না।
শ্বশুরবাড়ি ঘন ঘন গেলে মান সম্মান থাকে না, আর ঘর জামাই থাকলে তো আপনার কোনো মানই থাকবে না। জামাই আদর পাওয়া তো দুঃস্বপ্ন।